ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। আসবো ফিরে আবারও পর্ব 7। সুজুভি আক্তার। হাসি চাপালো মেঘা, মুখে হাত রেখে সংবরণ করলো নিজেকে। রৌদ্র দিকে তাকানো এতেই থমকালো ভাবমূর্তি, পাল্টালো রৌদ্র। শিথিল মুখভঙ্গিমা শক্ত করে থমকে উঠল। ইউ সিলি, হাসছিস কেন এভাবে? মেঘা শুধুই উচ্চারণ করলো ভেঙ্গিয়ে, ইউ আর সো ফানি বলেই পাশ কাটালো রৌদ্রকে। নিচ থেকে ধাপ বাড়াতে মেকিস্বরে সুর টেনে দীর্ঘস্বরে বলল, আপনারই সুন্দর বলে সুন্দর সে নয়, লোকে যারে সুন্দর বলে সুন্দর সে হয়। আহম্বক বনে গেল রৌদ্র, অগত কিছু না বুঝলেও এক মুহূর্তের জন্য আন্দাজ করলো কিছু একটাও। নিজেকে সুন্দর সুন্দর বলল, তাই এই মেয়েটা হাসলো এভাবে? ওকে ওর সৌন্দর্যকে তাচ্ছিল্য করলো এই মেয়েটা? রোদের সবটা বুঝে কিরমির করলো নিজের মাঝে। ততক্ষণে মেঘা দোতলায় নেমেছে। হাত মুঠো করে হাতের সিগারেট প্যাকেটটা মেঘার সামনের পথে ছুঁড়ে মারলো রোজো। ক্ষিপ্ত সত্তাকে নিবারণ করার চেষ্টা করলো বড় বড় শ্বাস ফেলে। আহাম্বক বনে গেল রোজও। অজ্ঞত কিছু না বুঝলেও এক মুহূর্ত পর আন্দাজ করলো কিছু একটা। ও নিজেকে সুন্দর বলল, তাই এই মেয়েটা হাসলো এইভাবে? ওকে ওর সৌন্দর্যকে তাচ্ছিল্য করলো এই মেয়েটা? রৌদ্র সবটা বুঝে কিরমির করলো নিজের মাঝে। ততক্ষণে মেঘা দোতলায় নেমেছে। হাত মুঠো করে হাতের সিগারেটের প্যাকেটটা মেঘার যাওয়ার পথের দিকে ছুঁড়ে মারল রৌদ্র, কিন্তু ক্ষিপ্ত সত্তাটাকে নিবারণ করার চেষ্টা করলো বড় বড় শ্বাস ফেলে। আজব কি শুরু করেছে এই মেয়ে? ওকে দেখলেই এমন অদ্ভুত লাগে কেন রোজের? ক্ষুদ্রতা দেখাতে গিয়েও বারবার থেমে যায় কেন রোজ? নিজের উপর চরম বিব্রত রৌদ্র, অত্যাধিক বিরক্ত সে। রাতে খাবার টেবিলে বসেও রোজের দেখা মেলেনি আর। রাত বাজে 10টা। রোজও ওর বন্ধুদের সাথে বসেছে আড্ডাখানায়। আগেরকার সব কিছু পাল্টেছে। ওদের আড্ডার আসর বদলেছে, বন্ধুরা কমে গেছে। এই 5 বছর এখন যে যার কাজে ব্যস্ত। নিজেদের জীবন নিয়ে লেগে পড়েছে সবাই। রোজও আর ওর বন্ধুদের একটা গ্যাং ছিল, সেই দল ভেঙে গেছে রৌদ্র যাওয়ার পর থেকেই। এখন ফিরে এসেছে রৌদ্র, এসেছে থেকে আবার শুরু করেছে। তবে সবাই এখন আর একজোট নেই, বদলে গেছে। রৌদ্রকে আলাদা করে সময় দেওয়ার মতো বৃথা সময় নেই কারোর কাছেই, আর বগাটেপনা নেই সবার মাঝে। রৌদ্র দেশে ফিরেই 3 জনকে কাছে পেয়েছে, শফিক, রোহান আর তুহিন। রৌদ্রের বেশি কাছের শফিক আর রোহান, তবে দেশ ছাড়ার পর ওদের সাথেও দূরত্ব বেড়েছে। যোগাযোগ একেবারে ছিল না বললেই চলে। দেশে ফেরার পর পুনরায় কন্ট্যাক্ট করেছে ওদের সাথে। শফিক, রোহান, তুহিন আর রোজও এই মুহূর্তে একটা বারের বাইরে বসে। এতক্ষণ রোজ একাই ছিল ভেতরে। এরা 3 জন আসতেই বাইরে বসেছেও ওরা। রোদের অবস্থা স্বাভাবিক। রোহান ওকে পুরোপুরি দেখে প্রশ্ন করলো, রুডি, ড্রিঙ্ক করিস নি আজও? রোদ্র উত্তর করলো না। শফিক নীরবতা দেখে বলল, রুডি, কি হলো? আজ কোন দিকে চাঁদ উঠেছে বলতো? আজ নয়, গত কদিন ধরে চাঁদ বোধ হয় উল্টো দিকে উঠছে। এ কি শুধু গত কদিন ধরে, নাকি বছর ধরে? তোকে এতটা চেঞ্জ দেখবো ভাবিনি। 5 বছর অনেকটা বদলে গেছিস। পজিটিভিটি বদলেছে অবশ্য, এটা দেখে আই এম তো অবাক। সহ্য ছাড়া ওরা একাই বকবক করলো। হাঁটুতে কোনোই ভর দিয়ে সামনের দিকে ঝুঁকে মাটি পানে চেয়ে আছে রৌদ্র, নির্লিপ্ত সে। ওর বন্ধুরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। রৌদ্রের সাথে দূরত্ব বেড়েছে ওদের। ওরা কিছুতেই সেই দূরত্ব গুছিয়ে ফেলতে পারছে না। এই কদিনের চেষ্টার পরেও শফিক বিয়ে করেছে। আর কোনো প্রসঙ্গ না পেয়ে শফিক রৌদ্রের মনোযোগ আকর্ষণের জন্য নিজের বিয়ের কথা তুলল সে। রুডি, ইউ নো, নাও আই অ্যাম এ ম্যারিড। অবশ্য তোর মতো আমিও বদলে গেছি কিছুটা। এখন আর নেশা করি না। আমার বউকে দেখেছিস? চল দেখা করাই তোর সাথে। আমি ওকে বলেছি তোর কথা। রৌদ্রের নিরেট কণ্ঠে জবান ফুটালো এবার। তুই আমার বউকে দেখেছিস? আকস্মিক শক্ত প্রশ্ন। নড়ে চড়ে উঠল শফিক আর রোহান। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো ওরা। বউ বলতে ওই 5 বছর আগের ওই মেয়েটা, যেটাকে ফোর্স করে বিয়ে করেছিল রৌদ্র। স্বাভাবিক ঠক খিল।
থতমত স্বরে বলে না বোঝার ভান করে। বউ মানে? বউ মানে বউ? বিয়ে করলে তো বউই হয়। আমি যে মেয়েটাকে বিয়ে করেছিলাম ওই মেয়েটা, ওই ইভারা। ওর বিষয়ে কি জানিস তোরা? আমি চলে যাওয়ার পর এই 5 বছরে ওকে দেখেছিস কখনো? রোহান উত্তরের বলল ফট করে, কতবার দেখলাম আদ্রের সাথে। অমনি খিচে উঠল রৌদ্র। নিঃশ্বান মুখশ্রী ঠিকরে উঠল, উচ্চারণ করলো কণ্ঠ পিষে, অজয়ের সাথে মানে? রোহান স্বাভাবিকের ন্যায় এবার উত্তর করলো, ও তো তোদের বাড়িতেই থাকে। এতদিন হলো বিয়ে বাড়ি ফিরেছিস, দেখিসনি ওকে? 5 বছর ধরে ও কবির ম্যানশনেই আছে। তুই চলে যাওয়ার পর আমরা তো আর তোদের বাড়ি মুখই হইনি কখনো, ওদিকটায় যাওয়া হতো না আর। তবে মাঝে মাঝে দেখি ওকে। তোর ছোটো বোন আছে আদ্রের সাথে, ভার্সিটি পড়ে বোধহয়, আজও তো ওই ভার্সিটির লেকচারার। একটু থেমে আবার বলল কণ্ঠ খাদে নামিয়ে, তুই দেখিসনি ওকে? দেখেছি। শফিক ইতস্তত স্বরে বলল, তুই ওকে বউ বলছিস সিরিয়াসলি? আই মিন তোর নিজের বউ? রৌদ্র ক্ষুব্ধ দৃষ্টি তাক করতেই থেমে গেল শফিক। রেগে বলল রৌদ্র, নিজের বউ বলবো না তো তোর বউ বলবো? রাবিশ। আর কি কি জানিস এর বিষয়ে? কি হয়েছিল এই 5 বছরে? ও আমাদের বাড়িতে থাকে কেন? এসব আমাদের জিজ্ঞাসা করছিস কেন? তোর ফ্যামিলি ভালো জানে এসব। তারা বলেনি তোকে? তারা কবে গুরুত্ব দিয়েছে আমায়? নিজে থেকে ওরা কিছু না বললে কে শুনতে যাচ্ছে ওদের কাছে? আমারও তো ঠেকা পড়েনি ওই যে স্টুপিডটার সম্পর্কে আগ বাড়িয়ে কিছু জানতে যাবো ওদের কাছে। তাদের যেটা জিজ্ঞাসা করেছি জেনে থাকলে সেটা বল। কেউ? সভিক গলা ছাড়ল, শ্বাস ফেলে ঢোক গিলে উত্তর করলো দোনামোনা করে, ও অনাথ। অমনি ভাঁজ পড়ল রৌদ্রের টান টান কপালে, কুচকে আসলো ভ্রু। খানিক সোজা হয়ে অস্পষ্ট বলল গলা খানিক নরম করে, অনাথ মানে? আরও একটা শ্বাস ফেলল রফিক। নিজে যা যা জানে তা থেকেই বলো, তুই যেদিন রাগের বসে কাজটা মোটেও ঠিক করিসনি রৌদ্র, তাকে আটকাতেও পারিনি আমরা। তুই চলে যাওয়ার পর জানতে পেরেছি কিছুমিছু ওই মেয়েটা মেবি অনাথ, কেউ নেই ওর পরিবারে। ও সেদিন বলেছিল মনে নেই? ওই যে ওর দাদুমণি অসুস্থ। আমরা একটু আধটু যতটুকু শুনেছি তাতে ওর দাদুমণি ছাড়া ওর আর কেউ ছিল না। আর পরে ওর দাদুমণি মারা গেছে হয়তো, তাই তোর বাবাই ওকে তোদের বাড়িতেই রেখেছে। তুই চলে যাওয়ার পর দিন থেকেই ও তোদের বাড়িতে থাকে, আর এই 5 বছর ধরেও ও তোদের বাড়িতে আছে। এর চেয়ে আর বেশি কিছু জানা নেই আমাদের। এই কদিন ওর প্রসঙ্গে কথা বলতে গিয়েও থেমে গেছি, ভেবেছিলাম রেগে যাবি, তাই কিছু বলিনি। রৌদ্র নীরবে শুনল। শফিক থামতেই স্তব্ধ হলো আশপাশ। 4 জনের মুখ পুরো বন্ধ। রৌদ্র ঠায় বসে রইল কিছুক্ষণ, অতপর শান্ত চোয়ালে আকস্মিক প্রশ্ন করলো ভালি করায়, আদ্রের সাথে কতবার দেখেছিস ওকে? বেশ কয়েকবার দেখেছি। গুনে বল কতবার দেখেছিস? রোহান কপাল কুচকালো, হিসেব কষলো। এই 5 বছরে কতবার দেখেছে তা কি আর হিসেব আছে নাকি? আর দেখেছি তো হঠাৎ করে এক পলকের জন্য। তবুও খানিক হিসেব নিকেশ করে আন্দাজে বলল, হবে হয়তো 40-50 বার। ঝট করে উঠে দাঁড়াল রুদ্র। নিচে ওর হুইস্কির বোতল ছিল পায়ের কাছে, সেটা হাতে তুলে চিপি খুললো, অতপর ঢকঢক করে অর্ধেক বোতল খালি করলো এক নিঃশ্বাসে। মুখ থেকে বোতল ছড়িয়ে সেটা ছুঁড়ে মারলো সামনের দিকে। মার্বেল পাথরের মেঝেতে পড়ে ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হলো বোতলটা। ভেতরে বাকি হারাম তরল পদার্থটুকু ছিটকে পড়ল ওপাশ ওপাশ। আকস্মিক কাণ্ডে হকচকালো চমকালো সৌরভ, রোহান আর তুহিন। রৌদ্র নিজের মাঝে বিড়বিড় করলো চিবিয়ে, এবার ওই স্টুপিড গুনে গুনে 50টা থাপ্পড় খাবে আমার কাছে। কণ্ঠ মিলিয়ে গেল ওর বিড়বিড় কথাগুলো। কেউ শুনতে পেল না। দম্ভ পরে পা চালিয়ে বন্ধুদের আসর ত্যাগ করলো সে। এদিকে মূর্তবনে রোজের দিকে তাকিয়ে রইল বাকিরা। সকাল তখন 8টা। কাল রাতে বাড়িতে ফিরে কারোরই হদিশ পায়নি রৌদ্র। ও ফিরতে ফিরতে ঘুমিয়ে গেছে সকলে, একমাত্র রুবিনা কবির ব্যতীত। তিনি ছেলের প্রতীক্ষায় ছিলেন, কিন্তু ছেলে বাড়ি ফিরে তাকে গ্রাহ্যই করল না। কোনো রূপ কথা না বলে, কিছু না বলে ঘরে ঢুকে মায়ের মুখের ওপর ধারাম করে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। এখন সকাল হতেই উঠে পড়েছে। সে উঠেছে 7টার দিকে, লম্বা শাওয়ার নিয়েছে 8টা পর্যন্ত, অতবার নিচে নেমেছে। মেঘা, সাফা, আহিয়ান আর শুভ্র ব্রেকফাস্ট টেবিলে।
তোফায়েল কবির আর তৌসিফ কবির সোফায় বসে। ছেলে মেয়েদের খাওয়া হলে তারা খেয়ে দিয়ে বেরোবেন অফিসে। শুভ্র আগে যাবে। আজও এখনও নিচে নামেনি। নিচে নামতে নামতে টেবিলের প্রত্যেকজনকে সৌরচক্ষে গুনে নিল রোজও। আজের অনুপস্থিতিতে নজর কাড়ল বেশি। এদিকে রামিসা কাঁদছে। সিরাত ওকে থামাতে থামাতে নিচে নামছে। সিঁড়ির দিক থেকে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে সবাই চকিতেও তাকালো সিঁড়ির দিকে। কান্নার শব্দ শুনে রৌদ্র দাঁড়িয়ে পড়েছে সিঁড়ির নিচে। সিরাতের সাথে সাথে রৌদ্রকেও দেখলো সবাই। আহিয়ান খাওয়া ফেলে তড়িঘড়ি করে উঠল। এগিয়ে যেতে যেতে বলল, কি হয়েছে সিরাত? রামিসা কাঁদছে কেন? আরে দেখো না, আচমকা কান্না জুড়ে বসলো, থামছে না কিছুতেই। কিচেন থেকে রুবিনা কবির হন্তদন্ত হয়ে বেরিয়ে আসলেন। সিরাত সিঁড়ি বেয়ে নামতেই আহিয়ানা হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার কোলে দাও দেখি। আমার কোলেই থামছে না, আর তুমি থামাতে পারবে ওকে? সিরাতের কথা শেষ হতেই নরম কণ্ঠে ভেসে আসলো, আপু আমাকে দাও। সচকিত সবাই তাকিয়ে রইল রুদ্রের দিকে। রুদ্র হাত বাড়িয়ে দিয়েছে। তাজ্জবনে অবিশ্বাসে চাইল সকলে। সিরাত সন্দিহান গলায় হয়ে শুধালো, হ্যাঁ আমাকে দাও। ফেরাই কিশোর। সিরাত হ্যাবলার মতো চেয়ে রইল খানিকক্ষণ। রোজও নিজেই সিরাতের থেকে আলতো করে সপ্তবর্ণে কোলে নিল রামিসাকে। আদুরে হয়ে বাচ্চার মুখ পানে তাকিয়ে মৃদু হাসল রৌদ্র। ওষ্ঠ বাড়িয়ে চুমু খেলো ড্রয়িং রুমে ওকে কোলে নিয়ে চুপটি করে একটু হাঁটাহাঁটি করার মাঝেই কান্না থামলো রামিসার। আরও বেশি তাজ্জব হলো সকলে। রৌদ্রের এতটা নির্মল খেয়ালি ভাব ঠিক হজম হলো না। তোফায়েল কবির সহ বাকিরা ভ্যাট করে তাকিয়ে আছেন। খাওয়া ছেড়ে তাকিয়ে আছে শুভ্র আর সাফা, মেঘা ব্যতীত। তবে মেঘার ঠাউরে সবটা পরোক্ষভাবে ধরা দিল। চুপচাপ খেয়ে নিচ্ছে মেঘা। রামিসা থামতেই ওকে ফের সিরাতের কোলে তুলে দিল রৌদ্র। সিরাত অবাক স্বরে বলল, এভাবে বাচ্চা সামলানো শিখলি কবে থেকে? বিদেশে। তৎক্ষণাৎ উত্তরে সাফা বোকা স্বরে বলল ঘাড় ঘুরিয়ে, কিভাবে ভাইয়া? বিদেশে কি বেবিদের হোস্টেলে জব করতে? বাচ্চা সামলানোর জব করতে সেখানে? রৌদ্র ফিক করে হেসে ফেলল। ওর এভাবে হাসতে ও অবাক হলো সকলে। রৌদ্র এগিয়ে এসে একটা আলতো গাঁটটা মারল টুকটুকির মাথায়। ওর পাশে চেয়ারটা টেনে টেনে বসতে বসতে বলল, গাব্বু তুই সেই বোকায় রয়ে গেলি। বাচ্চা সামলানোর জব করব কেন আমি? বাচ্চা জন্ম দিয়ে বাচ্চা সামলেছি। বিদেশে গিয়ে বিয়ে করেছি, 2টো বাচ্চাও আছে আমার। ওগুলোকে সামলাতেই শিখে গেছে। বড় বড় চোখে চাইল সাফা। রোজের হেয়ালি ধরতে না পেরে নিজেই বোকা হওয়ার পরিচয় দিল আবার। কথা চেপে রাখতে পারল না। সে কি ভাইয়া, তুমি না ম্যারিড? মেঘাকে তো তুমি বিয়ে করেছিলে, বিদেশে গিয়ে আবার বিয়ে করেছো তুমি? খাওয়া থামালো মেঘা। হাত থমকেছে রৌদ্রের কথাটা গৌরগৌরে প্রবেশ করা মাত্রই। এবার টুকটুকির কথাতে গলায় খাবার আটকালো। তড়িঘড়ি করে গ্লাস তুলে মুখে লাগালো মেঘা। সিরাত ওকে আর রৌদ্রকে পরখ করে কড়া কণ্ঠে ধমক দিল তৎক্ষণাৎ, টুকটুকি চুপচাপ খাবি? রৌদ্র মজা করছে। বুদ্ধু, কিচ্ছু বুঝিস না তুই। সিরাতের কথা শেষ হতেই মেঘা আচমকা উঠে দাঁড়ালো। মুখ চেপে ধরে এলোমেলো পায়ে বেসিংয়ের দিকে ছুটল। ভরকালো সকলে। শুভ্র চেঁচালো, মেঘা কি হলো? পেটের সমস্ত খাবার বেসিংয়ে উগড়ে দিল মেঘা। গা গুলিয়ে উঠল ওর। গলায় খাবার আটকে ছিল। তড়িঘড়ি করে পানি খেতে গিয়ে আরও বেশি আটকেছে। গা গুলিয়ে উঠেছে। পানির সাথে সাথে পেটের বাকি খাবারটুকু উগলে এসেছে। অস্বস্তি অনুভূতিতে চোখ মুখ উল্টালো মেঘা। সাফা, শুভ্র আর রুবিনা কবিরও পিছু পিছু ছুটলেন। রৌদ্র চেয়ার ছেড়ে উঠতে গিয়েও উঠল না। হাত দুটো মুঠো করে ততস্থ হয়ে ধারালো দৃষ্টিপাত করলো সেদিকে। সিরাত এখান থেকেই তৎপর হয়ে চেঁচালো, মা ওর আবার কি হলো? এই মেয়ে, কি হলো তোর? এভাবে বমি করলি কেন? রুবিনা কবিরের কথায় মেঘা স্বাভাবিক হলো। কুলকুচি করে মুখে পানি ছিটিয়ে নিল। কিছু না মামুনি, গলায় খাবার আটকে ছিল তাই। তৌসিফ কবির এখান থেকেই বললেন, দেখো তো, দেখে খাবে তো? ঠিক আছে তুমি? আমি ঠিক আছি বাবাই। টুকটুকি খাওয়া হয়েছে তোর? ভার্সিটির জন্য দেরি হয়ে যাচ্ছে আমাদের। আজ ভাইয়া কোথায়? নিস্তল শীতল স্বর মেঘার। চোখ নেমে রেখেছে নিচে। ভেজা মুখের সাথে সাথে দৃষ্টি জোড়াও ভেজা, হয়তো পানির ছোটায় নয়তো নোনা জলে। রুবিনা কবির সিঁড়ির দিকে তাকালেন। আজও নিচে নামেনি এখনো। ভার্সিটি যাবে না? আমি উপরে গেলাম, এটুকু উচ্চারণ করেই দ্রুত পায়ে উপরে ছুটল মেঘা। একেবারে ঘরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো
চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানলো বুক ভরে। আদ্র নিচে নামলো ও চলে যাওয়ার পর। টেবিলে রৌদ্র একাই বসে খাচ্ছে। আশেপাশে তাকালো আদ্র। মেঘা নিচে নেই। শার্টের হাতা কোণে পর্যন্ত গোটাতে গোটাতে মুখ খুলো আদ্র। টুকটুকি, মেঘা কোথায়? দেরি হয়ে যাচ্ছে। মেঘা তো ঘরে গেল ভাইয়া, এক্ষুনি এসে যাবে এক্ষুনি। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। খাবো না আমি, দেরি হয়ে যাচ্ছে। অতঃপর গলা চড়িয়ে মেঘাকে ডাকলো উপরে তাকিয়ে। মেঘা, হলো তোর? নিচে আয় ফাস্ট, উই আর অলরেডি লেট। ব্যাগ নিয়ে ধীর পায়ে নিচে নামে মেঘা। চেঞ্জ করেছে। আদ্র শুকনো মুখখানা দেখে কপাল গুটিয়ে ফেলল। কি হয়েছে? মুখ শুকনো দেখাচ্ছে কেন? সিরাত উত্তর করলো পাশ থেকে। খেতে খেতে গলায় খাবার আটকে বমি করে এসছে মেয়ে। সে কি, বমি করেছিস? মেঘা বিরক্তি প্রকাশ করলো। চোখ তুলেও তাকালো না কোনো দিকে। আদ্রের হাত টেনে ধরে পা বাড়াতে বাড়াতে বলল বিরক্তিমাখা কণ্ঠে, চলো তো, ভালো লাগছে না। রৌদ্রের বাঁকা চোখ এড়ালো না দৃশ্যটুকু। খেতে খেতে থামলো রৌদ্র। মুখের খাবার চিবিয়ে গিলল। হাতের ভাজে অর্ধ স্যান্ডউইচটা পিষে ফেললো মুঠোতেই। উঠে দাঁড়ালো চোয়াল শক্ত করে। আদ্র আর মেঘা সদর পেরোনের আগে গটগট করে এগিয়ে গেল। মেঘার হাত হ্যাচকা টানে টেনে ধরলো। মেয়েটা টান পেয়ে পিছু ফিরতে না ফিরতেই সপাটে একটা দাপটে চড় পড়লো বামগাল বরাবর। আকস্মিক আঘাতে নিজেকে সামলাতে না পেরে হিমশিম খেলো মেঘা। আদ্রের হাত ছাড়িয়ে ছিটকে পড়ল পাশে। ড্রয়িং রুমের পাশেই রোজের তাৎক্ষণিক কাণ্ডের তবদা খেলেন। আতকে তাকালেন রোজও আর মেঘার দিকে। আদ্র আর সাফা মেঘার পাশে থাকার দরুন আকস্মিক কাণ্ডে হতবাক হলো ওরা। কিছু বুঝে উঠতে পারল না তৎক্ষণাৎ। মেঘা থাপ্পড়ের টাল সামলাতে না পেরে রৌদ্রের দিকে তাকালো মাত্রই রৌদ্র টেনে ধরল ওকে। কোনোই চেপে হিড়হিড়িয়ে নিজের সন্নিকটে টেনে দাঁত পেশে বলল কিরমির করে, এই নিয়ে আমার হাতে দ্বিতীয় থাপ্পড় পড়ল তোর গালে। আর এই 5 বছরে জমা হওয়া আমার পক্ষ থেকে দেওয়া 50টা থাপ্পড়ের মধ্যে প্রথম থাপ্পড়টা এটা। গুনে গুনে আরও 49টা থাপ্পড় বাকি আছে এখনও। এমন কিছু করবি না আমার সামনে যাতে থাপ্পড়ের সংখ্যা আরও বেড়ে যায়। তোর এই সুন্দর ফর্সা গালে আমার হাতের আঘাত একদম মানাবে না। সো আমাকে বাধ্য করিস না তোকে মারতে। কথা শেষ করেই ছিটকে দূরে সরল মেঘাকে। এবার পেছনে হুমড়ি খেয়ে পড়ার আগে মেঘাকে সামলে নিল আদ্র। পড়ে যাওয়া থেকে বাঁচালো মেয়েটাকে। মেঘা হতভম্ব হয়ে গালে হাত চেপে ভরা চোখে চেয়ে আছে। এই মুহূর্তে আর দম্ভ দেখাতে পারল না, খাটালো না শক্তি। আদ্রকে সামলে নিয়েই গাল থেকে মেঘার হাত সরিয়ে গালখানা দেখল। দাপুটে হাতের 5টা আঙুল বসে গেছে গালে। ফর্সা টুকটুকে গালখানা রক্তিম হয়ে উঠেছে। ওর দেখার মাঝেই ভরা চোখ থেকে টুপটুপ করে পানি গড়ালো মেঘার। হাতের ব্যথার হয়েছে অবিশ্বাস। হাতের ব্যথায় নয়তো অবিশ্বাসে। আদ্র রোজের ওপর রাগ সংবরণ করতে পারল না। মেঘার থেকে চোখ সরিয়ে ক্ষুদ্র স্বরে চেঁচিয়ে উঠল রোদ্রের ওপর, রুডি, পাগলামো একটা লিমিট থাকে। এভাবে কি হুট করে মারলি কেন ওকে তুই? রৌদ্রের ওপরের সামান্য প্রয়োজনটুকু বোধ করল না। রৌদ্র উত্তরের সামান্য প্রয়োজনটুকুও বোধ করল না। যে হাতে মেঘাকে থাপ্পড় মেরেছে সে হাতখানা ঝমঝম করছে। হাতটা ঝাড়া মারল রৌদ্র। সাফা চমকে গুটিয়ে গেছে একপাশে। তোফায়েল কবির চোয়াল নিরেট করলেন এবার। ছেলে বাড়ি ফেরার পর এই দিনগুলো চুপ ছিলেন তিনি। মেঘার উপস্থিতিতে ছেলের কোনো প্রতিক্রিয়া না দেখে শান্ত ছিলেন নিজে। আগ বাড়িয়ে কিচ্ছু বলেননি, কাউকে বলতেও দেননি। আজ অবাধ্য ছেলের বকে যাওয়া কাণ্ড দেখে এই 3 দিনের মাথায় ফের আগের ন্যায় চড়া গলায় ধমকালেন ছেলেকে। সময় গড়িয়েছে, বছর গড়িয়েছে, তবুও সেই উচ্ছৃঙ্খল রয়ে গেছো তুমি। মেঘাকে মারার সাহস কী করে হলো তোমার? কোন সাহসে ওর গায়ে হাত তুলেছো তুমি? কেন মারলে ওকে? তার প্রশ্নের উত্তর করার সম্ভাবনা আরও কম। উত্তরের আশায় তৌসিফ কবির ও রাগান্বিত স্বরে একই প্রশ্ন করলেন, রৌদ্র, মেঘাকে মারলে কেন? ইচ্ছে হয়েছে তাই মেরেছি। ইচ্ছে হলেই তুমি যার তার গায়ে হাত তুলবে? বাপের কথায় গলা ছাড়লো রৌদ্র। যার তার গায়ে হাত তুলিনি, নিজের বউয়ের গায়ে হাত তুলেছি। আমার বউকে মেরেছি আমি। কারই কি এসে যায় এতে? যত খুশি তত তোমার বউকে। ওকে মারার জন্য আমার আলাদা করে সাহস জোগানোর কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে স্তব্ধ হলো হলছম। নিস্তব্ধতায় ছেয়ে গেল আশপাশ। রৌদ্রের চোখে মুখে ক্ষিপ্ততা ঠিকরে পড়ছে। তামাটে চেহারার রং আকৃতির বদলে এসেছে।
বদল এসেছে। আকস্মিক এহেন কর্মকাণ্ডে যথার্থই বুঝল না কেউ। আর মেঘাকে বউ হিসেবে জোর খাটিয়ে বলা কথাটাও মর্মও কারোর মস্তিষ্ক শিকড়ে পৌঁছল না। তোফায়েল কবির রেগেমেগে বললেন, বউ? কাকে বউ বলছো তুমি? মেঘাকে? মেঘা তোমার বউ? আরও কেউ কিছু বলার আগেই গজগজ করে পেছন ফিরে 4 ধাপ এগিয়ে সদর পেরিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল রুদ্র। সবার বিমূর্ত চেহারা ফেলে গেল পেছনে। মেঘার চোখ থেকে পরপর কয়েক ফোঁটা পানি গড়ালো। আদ্র রাখতে গিয়েও রাগ দেখানোর মতো ফুরসত পেল না আর। রৌদ্র চলে যেতেই পূর্ণ মনোযোগ দিল মেঘার দিকে। মেয়েটাকে সোজাসুজি দাঁড় করিয়ে চোখের পানি আলগোচে মুছিয়ে দিল। মেঘা, লেগেছে খুব? আই এম সরি মেঘপুরি। রৌদ্রের হয়ে আমি সরি। রৌদ্র। মেঘা কিচ্ছু শুনল না আর। আদ্রকে কিছু বলার সুযোগও দিল না। চোখ মুছতে মুছতে ছুট লাগালো সিঁড়ির পথে। আদ্র আর সিরাত ডাকলো ওকে। মেয়েটা সাড়া দিল না আর। ড্রয়িং রুমের সবার অবস্থায় স্তব্ধ, তবে ভেতর ভেতর প্রকল্পিত। তোফায়েল কবির চোখ মুখ খিচে কিচকিচ করলেন রাগে। কণ্ঠ তুঙ্গে তুলে স্ত্রীকে ধমকালেন, ছেলে ছেলে ছেলে। এই করে করে সারাটা দিন পড়েছিলে তো, এখন দেখো ফিরে এসেছে তোমার অসভ্য বেপরোয়া ছেলে। এবার সামলাও ওকে। এর হিসাব তো ওকে দিতেই হবে। শুধু বাড়ি ফিরুক, মেঘাকে মারার জন্য কৈফিয়ত দিতে হবে ওকে। আজ আর ভার্সিটি যাওয়া হলো না। আজও চোখের ইশারা করতেই গুটি গুটি পায়ে সিঁড়ি ডিঙিয়ে মেঘার কাছে নিজেদের ঘরে উঠে গেল সাফা। তপ্ত দুপুরে পর বিকেলের মিঠে হাওয়া বইছে ধরণীতে। তবে এই হাওয়ায় কবির পরিবারের ছোট কর্তার মাথায় ঠান্ডা করতে অক্ষম। তপ্ত মেজাজে ড্রয়িং রুমে আট হয়ে বসে আছেন তোফায়েল কবির। আজ অফিসে যাননি তিনি। তৌসিফ কবির গেছিলেন। দুপুরের পর ফিরে এসেছে। ভাই রেগে আছেন তার। রোদ্রের অপেক্ষায় আছে। রোদ্রের থেকে অনেক হিসেব নিকেশ জানা বাকি তার, বলাও বাকি। সেই যে সকালে বাড়ি থেকে বেপরোয়া ছেলে হম্বিতম্বি করে বেরিয়ে গেল, এখনও অবধি তার দেখা মেলেনি আর। ফেরেনি রুদ্র। সেভাবেই বেরিয়ে গেছে তো গেছে, এখন অবধি কোথায় আছে খোঁজ নেই। বাড়িটা সকাল থেকেই ঘুমট হয়ে আছে। সকলে মুখ কুলু পেটেছে, কেউ আগ বাড়িয়ে কথা তুলছে না। এদিকে মেঘা বরাবর বড্ড অভিমানী। থাপ্পড় খেয়েছে রৌদ্রের কাছে আর অভিমান করেছে আদ্রর ওপর। করবে না তো কি? এই 5 বছরে আদ্রই তো সব। ধ্যান জ্ঞান জুড়ে সাফার পর আদ্রকে বন্ধু হিসেবে পেয়েছ। সিরাত তো আসলো আরও 2 বছর পর। সব আহ্লাদ আবদার চাওয়াস পাওয়াস সবটাতেই আদ্র মেঘার নিকট সব কিছুর দাওয়াই। মেঘার আর এক বেস্ট ফ্রেন্ড। মেঘা একরোখা। এতদিনে এটা সবার জানা হয়ে গেছে। মেঘার যেটা চাই, যেটা যে কোনো মূল্যেই হোক ওর চাই। আর যেটা না চাই সেটা মন থেকে উঠে যায়। সেটার দিকে ভুলক্রমেও ফিরে তাকায় না ও। আজও ওর রাগ ভাঙাতে পারেনি এখনও অবধি। কথা বলার সুযোগই পায়নি। দুপুর অবধি যতবার মেঘার কাছে গেছে মেঘা ততবার ফিরিয়ে দিয়েছে ওকে। আদ্র নিজেও ভার্সিটি যায়নি আজ আর। শেষে সময়ে এসে এমন একটা অনাকাঙ্ক্ষিত বিপত্তি ঘটবে তাকে জানত। মেঘা সেই দিন দৌড় লাগিয়েছে, সেই যে দৌড় লাগিয়েছে এ অবধি নিজে থেকে খোলেনি। দুপুরের খাবারও খায়নি সে। সাফা বেরিয়ে খাবার নিয়ে ঘরে গেছিল। সে খাবার এখনও অবধি সেভাবেই পড়ে আছে। সেও দেখেনি মেঘা। গোসল সেরে ঘুমিয়েছে দুপুরের পর। এখন পরন্ত বিকেলে সন্ধ্যা নামার আগ মুহূর্ত। পেটে দানাপানি পড়েনি আজ তার। সকালে যেটুকু খেয়েছিল সেটুকু উগলে বের করে দেওয়ার পর পেট ফাঁকা। চুইচুই করছে পেট। ঘুমিয়েছে দেখে আজওয়ান ডাকেনি ওকে। ডাকতে গিয়ে ফিরে এসেছে একবার। ড্রয়িং রুমে বসে আছেন তোফায়েল কবির আর তৌসিফ কবির। আদ্র ঘর থেকে নিচে নামলো, সদরের দিকে তাকালো এক পলক। রৌদ্রের অপেক্ষায় বাড়ির সবাই। আদ্র নিজেও ব্যতীত বিব্রত ওর ওপর। রৌদ্রের চিন্তা খেয়ালে আসতেই কপালে আপনা আপনি ভাঁজ পড়ল ওর। বিরক্তি কাটাতে পকেট থেকে ফোন বের করতে করতেই ডাইনিংয়ে একটা চেয়ার টেনে বসলো। তোফায়েল কবির আর তৌসিফ কবির থাকায় এদের মাঝে বসলো না আর। দূরত্ব বজায় রেখে এদিকটায় বসলো। খেয়াল ফেরালো ফোনের স্ক্রিনে। কিছুক্ষণ পর সাফা নামলো উপর থেকে। মুখ এখনও ভার ওর। বাড়ির পরিস্থিতি গুমোট। এমনটা ভালো লাগে না মোটেও। মেঘাটাও সেই থেকে মুখ টু শব্দ অবধি করেনি। সাফা বোর হচ্ছে চরম। নিচে নেমেই আদ্রের পাশে চেয়ারটা টেনে ধপ করে বসলো। ফোন থেকে চোখ তুলে তাকালো আদ্র। অমনি ওষ্ঠ উল্টে আহত চোখে চাইল সাফা। টেবিলের ওপর থেকে
হাত রেখে মাথাটা এলিয়ে দিল সেখানে। আদ্রের দিকে দৃষ্টি গেড়ে বলল নিচু স্বরে, ভাইয়া ভালো লাগছে না কিছু, চলো না বাইরে থেকে একটু ঘুরে আসি, ভীষণ বোর হচ্ছি আমি। মেঘ উঠেছে? হুম। কোথায় যাবি? যেখানে খুশি একটু ঘুরে আসি, চলো প্লিজ। আমি মেঘাকে ডেকে নিচ্ছি। আজ না, ঘুরতে যাওয়ার মতো সিচুয়েশন নেই আজ, কাল নিয়ে যাব। এখন মেঘার কাছে যা তুই। ও তো ঘুমোচ্ছে, আমি ওর কাছে গিয়ে কি করব? তাহলে যেতে হবে না, এখানে বসে আমার এই দামড়া মার্কা রূপ দেখতে থাক। আদ্রের কথায় তক্ষুনি ফিক করে হেসে উঠল সাফা। আদ্র আর চোখে ওই হাসিটুকু দেখে নিজেও খানিক ঠোঁট প্রসারিত করলো। ওদের দুটো হাসির মধ্যেই রৌদ্রের আগমন। সদর দরজা খোলা ছিল। রৌদ্র গটগট পায়ে সদর দরজা পেরিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে গেলে তোফায়েল কবির নজরে পড়ল সে। অমনি উঠে দাঁড়ালেন তোফায়েল কবির। পেছনে হাত গুটিয়ে মুখশ্রীতে গম্ভীরতা দ্বিগুণ করলেন। ভরাট রাজবিড়ি গলায় বলে উঠলেন, দাঁড়াও, চলবে। আসবো ফিরে আবারও। পর্ব ৮, সুরভি আক্তার। বাপের তপ্তটাকে রৌদ্রের দাম্ভিকতা উদ্যত পা যুগল থমকালো এক ধাপ সিঁড়ি উঠতে গিয়ে। না চাইতেও থমকালো সে। বিরক্তিসূচক উচ্চারণ করলো জিভের ডগায়। তোফায়েল কবির যে ওকেই থামতে বলেছেন তা না তাকিয়েও ঠিক ঠাউর করলো সে। আদ্র আর সাফা তরিতে তাকালো তোফায়েল কবিরের কণ্ঠ অনুসরণ করে। রৌদ্র নিরুদ্বেগ, প্রতিক্রিয়াহীন গাছাড়া ভাবে পিছু ফিরল। বাপের সাথে অনুভূতিহীন নিগড় দৃষ্টিতে চোখাচোখি হলো। তোফায়েল কবির রাগান্বিত দৃষ্টি দেখে চোখ নামিয়ে তর্জনী দিয়ে কপাল চুলকালো রৌদ্র। তোফায়েল কবির বললেন নিরেট কণ্ঠে, বোঝাপড়া বাকি আছে তোমার সাথে, যা যা বলবো ঠিক কাটায় কাটায় উত্তর করবে। নিচে নেমে আসে রৌদ্র। তোফায়েল কবির খানিক চুপ থাকলেন। কথা সাজিয়ে কণ্ঠ শক্ত করলেন আরও। মেঘাকে মেরেছ কেন? প্রশ্ন শুনেই সোফায় গা এলিয়ে দিল রৌদ্র। পেছনের দিক থেকে শরীর এলিয়ে দীর্ঘশ্বাস টানল, অতঃপর ফেলল ভারী শ্বাস। চোখ বুজে দুদিকে ঘাড় বাঁকালো, বলল, বাবাই, তোমার ভাইকে বলে দাও একবার এক প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। বিরক্ত লাগে। মস্তিষ্কে আরও বেশি চড়াও হয়ে গেল তোফায়েল কবিরের। বারবার ছেলের এই বেপরোয়া উপেক্ষিত আচরণ ক্ষিপ্ত হতে বাধ্য হন তিনি। এবার আরও বেশি ঝাঁঝালো হলো তার কণ্ঠ। হেয়ালি কথাবার্তা বলবে না একদম। মেঘাকে মারার কোনো যৌক্তিক কারণ ছিল না। আচমকা ওর গায়ে হাত তুললে কেন তুমি? তাও আবার আমাদের সবার সামনে। তো কি ঘরে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে সবার আড়ালে মারতে হবে ওকে? ভাবা জায়গায় খেলেন তোফায়েল কবির। নির্বাক হলেন এক মুহূর্ত, পর মুহূর্তে ফের কঠোরতা ফিরিয়ে আনলেন। মেঘা আমাদের দায়িত্ব, আর ওকে আঘাত করার কোনো অধিকার তোমার নেই। মনে নেই 5 বছর আগে কি করেছিলে? ওই মেয়েটাকে জোর করে বিয়ে করে ফেলে রেখে চলে গেছিলে। 5টা বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে তোমাকে পাইনি আমরা, মেঘাকে পেয়েছি। কি হয়েছে এই 5 বছরে? কে ওই মেয়েটা? কে ওর আসল পরিচয়? কাকে নিজের কৃতকর্মে জড়িয়েছ? কেন কোনো খোঁজ নিয়েছো তুমি? তুমি জানো ওই মেয়েটাকে, নাকি চেনো ওকে? আজ এত বছর পর ফিরে এসেও পরিবর্তন হয়নি একটু। কোনো কারণ ছাড়া আচমকা ওর গায়ে হাত তুলেছ তুমি। কোন অধিকারে? রুদ্রের দিক থেকে নড়চড় বা উত্তর নেই। তোফায়েল কবির চুপ থেকে আবার বললেন, প্রশ্নের উত্তর দাও আমার। কেন মেরেছ ওকে? হাত চুলকাচ্ছিল তাই মেরেছি। আর কাউকে মারতে পারতাম না, তাই ওকেই মেরেছি। ওকে কেন মারবে তুমি? ওকে ওকে কেন রাখবেন? ওকে এ বাড়িতে কেন আশ্রিত হয়ে পড়ে আছে ও এ বাড়িতে? বিপরীতে পাল্টা প্রশ্ন রৌদ্রের। তোফায়েল কবির মুহূর্ত কয়েক চুপ থেকে উত্তর করলেন, ও আমার মেয়ে, আর আমার মেয়ের পরিচয়ে ও এ বাড়িতে আছে, কোনো আশ্রিত হিসেবে নয়। যতদিন ওর এ বাড়িতে থাকার ততদিন থাকবে ও বাড়িতে। ওর বর্তমান পরিবার আমরা। তুমি জানো ওর বিষয়ে কিছু, নাকি শুধু নেশা করতেই জানো? 5 বছর আগে চেনা নেই জানা নেই কোথা থেকে একটা মেয়েকে তুলে এনেছিলে, জানা আছে তোমার? তখন জানতে ওকে, ওর পরিবার কোথায়, কারা ওর পরিবার? আজ শুনে রাখো, মেঘার কেউ নেই। 5 বছর থেকে মেঘার পরিবার পরিজন সবটা জুড়ে শুধু আমরা। ও আমাদের দায়িত্ব, আর আমরা ওর দায়িত্বরত থাকা অবস্থায় ওর ওপর কোনো আঁচড় লাগতে দেব না। ফার্দার যদি ওর গায়ে হাত তুলেছ তাহলে ভালো হবে না বলে রাখলাম। আমার মেয়েকে প্রোটেক্ট করতে পারবো আমি, সেটা
তোমাকে এড়িয়ে হলেও। আচ্ছা মেয়ে, রাস্তায় খুঁজে পেয়েছেন ওকে? আমি না হলে কোথায় পেতেন ওকে? পরিবার হতে এসেছেন ওর, বাবা হতে এসেছেন? কই, রাস্তায় তো এমন অনাথ, বাড়ি ঘরহীনা হাজার হাজার মানুষ পড়ে আছে, তাদের তো এভাবে ঘরে রাখেননি। ওকে আশ্রিতা হিসেবে রেখেছেন কেন তাহলে? ও আশ্রিতা নয়, যথেষ্ট সম্মান নিয়ে ও এ বাড়িতে আছে। তোমার বা আমার বা তোমার কারোর টাকাতেই ও খাচ্ছে না, আর নাও বেকার এ বাড়িতে পড়ে আছে। ওর পরিবার হিসেবে শুধু সঙ্গ দিয়েছি আমরা ওকে, শুধু সঙ্গটাই দিয়েছি, আর কিচ্ছু দিইনি এ অবধি, যার পরিপ্রেক্ষিতে ও আশ্রিত নয় আমাদের। ওর একটা পরিবার, কিছু আপনজনের প্রয়োজন ছিল, আমরা সেই প্রয়োজন মিটিয়ে আসছি নির্দিষ্ট সময় যাবৎ। যখন এই সময়কালটা কেটে যাবে তখন আমাদের আর প্রয়োজন পড়বে না ওর। এ কথাগুলো হয়তো রৌদ্র বুঝলো না, বোঝার চেষ্টা করলো না, বিড়বিড় করলো, বাট আমার প্রয়োজন পড়বে ওর, অনির্দিষ্ট কালের জন্য আমার প্রয়োজন পড়বে। উঠে দাঁড়ালো রৌদ্র। আর কিছু শোনার মতো অভিরুচি আসলো না। তোফায়েল কবিরের কথা শেষ হয়নি, তিনি আদেশের সুরে ছেলেকে থামতে বললেন, বলতে চাইলেন আরও কিছু, কিন্তু তার ছেলে তার কথা শুনবে না। থামলো না বেপরোয়া ছেলে, ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আদ্র মাথা ঝোঁকালো দুদিকে। মেঘা ঘুম ভেঙেছে, চোখ মুখ ফোলা ওর। অনেকক্ষণ ঘুমিয়েছে আজ, অতিরিক্ত ঘুমের দরুন চোখ ফোলা ফোলা দেখাচ্ছে আরও বেশি। গোসলের পর ভেজা চুল সমেত শুয়েছিল। হাঁটু ঝরানো মেঘ বরণ, কেশরাশির জট পাকিয়ে এলোমেলো, কুকড়ে গেছে সিল্কি কুন্তল, এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাঁধ ঝাঁপিয়ে। এদিকে খিদেও পেয়েছে ভীষণ। সারাটা দিন পেটে দানাপানি পড়েনি, ঘুম থেকে উঠেই আবার মাথা এলোমেলো লাগছে, গুলিয়ে যাচ্ছে সব কিছু। চাপানো দরজা খুলে হাই তুলতে তুলতে ঘর ছাড়লো মেঘা। পরনে সাদা স্কার্ট আর খয়েরি ফ্রক, চুলে ঢাকা ছিপছিপে গরনের পুরো শরীরখানা, চোখে এখনও ঘুমের ভারে মশগুল, নিবু নিবু মেলেছে পাপড়ি যুগল। দরজা চাপিয়ে করিডোরে পা রাখলো মেঘা। উদ্দেশ্য এখন নিচে যাবে, আগে খাবে কিছু, শরীর অবসন্ন লাগছে। ধীরে ধীরে পা বাড়লো মেঘা, বাড়াতে বাড়াতে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল। বৃষ্টি নিখুঁত থাকায় ঠিক সম্মুখে পথ রোধ হতেই কারোর পদযুগল নজরে আসলো। কপাল গুটিয়ে ধীরে চোখ তুলল মেঘা। অমনি অযাচিত একজনের মুখশ্রী দেখে মাত্রই তেলেবেগুনে চলে উঠল অবসন্ন শরীরখানা। চেহারায় অসন্তোষ ফুটতে এক মুহূর্ত সময় পার হলো না। ক্ষুণ্ণতায় তার কুঁচকে নিল সে, নরম জল শক্ত করল। আকস্মিক আঘাতপ্রাপ্ত কপালখানায় দন্দা ব্যথা জেগে উঠল, চিনচিন করে উঠল গালখানা। আপনা আপনি দাঁতের দাঁত চেপে হাত উঁচিয়ে গালে রাখল মেঘা। রোদ্রের অবস্থা স্বাভাবিক, নড়নড়া একটুও পরিবর্তন আসলো না ওর মাঝে। সেভাবেই চোখ নামিয়ে 5 ফুটের মেয়েটার দিকে স্থির দৃষ্টিতে পরখ করল। গালে নজর পড়ল। ক্লান্তিমান শুভ্র কপল লালচে, স্পষ্ট মারের দাগ। সেদিকে পানে তাকিয়েই অবাধ্য হৃদয়ে আকস্মিক খেদ জন্মালো, জাগ্রত হলো বেপরোয়া রৌদ্রের। হাত মুঠো করল রৌদ্র, তাকিয়ে রইল এক ধ্যানে। মেঘার অবসান্নতা কেটে গেছে ওই উশৃঙ্খল লোকটাকে দেখা মাত্রই। দুর্বলতা ক্ষোভে রূপান্তরিত হয়েছে। ফোঁস করে শ্বাস ফেলল সে। নিবিড় পা যুগল থমকালো না আর। গজগজ করে রৌদ্রের পাশ কাটাতেই কানে বাজলো বেপরোয়া লোকটার শান্ত স্বর, ইভারা। না চাইতেই থমকালো উদ্যত রমণীর অহমিকায় অগ্রসর পা যুগল। আঠার ন্যায় মেঝেতে চিপকে গেল। শরীরখানা কেমন ঝাঁঝিয়ে উঠল। ওকে ইভারা সম্বোধনে ডাকে না কেউ, সবাই ওকে মেঘা নামেই চেনে। একমাত্র আদ্র আদুরে গলায় মেঘ বলে ডাকে ওকে। মেঘ আদ্রের মেঘপুরী, তাও 5 বছর ধরে। বাকিরা সবাই মেঘা বলেই ডাকে। ইভারা নামটা প্রায় বিস্মৃত। আজ অনেক দিন পর এই নামে ওকে ডাকলো কেউ। আগে ডাকতো ওর বাবা, মেঘার বাবা, যিনি মেঘার জন্মের 6 বছর পর গত হয়েছেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে। মেঘাকে একমাত্র ওর বাবাই ইভারা বলে ডাকতো। মেঘা ওই ডাকের কণ্ঠটাও ভুলে গেছে এতগুলো বছরে। আকস্মিক আজ এই মুহূর্তে এই ডাকটা কন্যাঘরে প্রবেশ করা মাত্রই প্রকল্পিত হলো এক বিংশ হৃদয়। কেমন স্পন্দিত হয়ে কেঁপে উঠল মেঘা।
ঠিকরে ওঠা রাগ শিথিল হলো এক নিমেষেই। তড়িৎ পিছু ফিরল মেঘা। অবিলম্বে চোখাচোখি হলো সে বেপরোয়া লোকটার সাথে। স্বাভাবিক চাহনি দুজনার। এক মুহূর্তে পর রোজের শীতল কণ্ঠ ভেসে আসলো আবার। কাছে আয় তো বলেই থামকালো। নিজের অধরে নিল, নিজেকে শুধরে নিল সেকেন্ড কয়েক। কাছে এসো তো। মেয়েটা এক মুহূর্তে স্থির হলো, কয়েক মুহূর্ত ফের আগের ন্যায় ক্ষিপ্ত হতে তুলল। ভুলল না, তাচ্ছিল্য তার সহিত মুখ ফিরিয়ে নিল। চরম বিরক্তি দেখিয়ে বলল, অস্পষ্টে ফাক অফ ম্যান। অতঃপর মুখ ফিরিয়ে ধীর পায়ে সোজা সিঁড়ির দিকে এগোলো। রৌদ্র কেবল স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল, আর বলল না কিছু। আটকালো না মেয়েটাকে। মেঘা নিচে নামতেই নিজের গুমোট পরিস্থিতি খানিক স্বাভাবিক হলো। টেবিলের পাশে আদ্র আর সাফা চুপটি করে দাঁড়িয়ে। তোফায়েল কবির এতক্ষণ রাগ ঝাড়লেন নিজের মাঝে। মেঘাকে নামতে দেখে মাত্রই চুপ করলেন তিনি। পিনপতন নীরবতা নামলো সবার মাঝে। মেঘা নিচে নেমে একে একে সবাইকে এক পলক দেখলো শান্ত চোখে। অতঃপর মাথা নিচু করে কিচেনের দিকে এগোলো। আদ্র উদ্বেগাকুল হয়ে ডাকলো পেছন থেকে, মেঘ। থামলো, থেমে উত্তর করলো মেঘা, হ্যাঁ ভাইয়া। খিদে পেয়েছে? কিচেনে যাচ্ছিস কেন? মা, মেঘের খাবার নিয়ে এসো। প্রয়োজন নেই, আমি নিজেই নিয়ে আসছি। সদর চর্চা থেকে এমন সময় শুভ্রের পরিচিত বিচলিত কণ্ঠস্বর ভেসে এলো। ভেতরে ঢুকতে ঢুকতে হাঁক ছাড়ল সে। খাবার আমি নিয়ে এসেছি। চকিতে একাধিক চোখ জোড়া দৃষ্টিতে তাকালো শুভ্রের দিকে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো শুভ্র। ফর্মাল ড্রেস আপে পরিপাটি ছেলেটা খানিক এলোমেলো হয়ে আছে সারাদিনের ধকলে। মেঘা খায়নি সকাল থেকে। সেটা শোনার পর আসার পথে বাইরে থেকে খাবার নিয়ে এসেছে সে। মেঘার ফেভারিট বিরিয়ানি। শুভ্র এগিয়ে এসে বিরিয়ানিটা প্যাকেটগুলো টেবিলের উপর রাখলো। বোনকে উদ্দেশ্য করে বলল, টুকটুকি খাবারগুলো সার্ভ করে দে। সবার জন্য এনেছি, মেঘাকে আগে দিবি। মিষ্টি মেয়ে খায়নি সকাল থেকে। মেঘা এদিকে আয়। অজ্ঞত এগিয়ে আসলো মেঘা। শুভ্র গুরুতর গলায় বলল, সকাল থেকে খাসনি কেন? খিদে ছিল না ভাইয়া। উপরে করিডোরে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে মেঘার উত্তর শুনে বিড়বিড় করল রোজ। এক থাপ্পড়েই সারাদিন পেট ভরা ছিল ইডিয়েটার। এখনও আমার হাতে আরও 49টা থাপ্পড় খাওয়া বাকি আছে ওর। গাল ফুলিয়ে চেহারার হাল বেহাল করেছে এই এক থাপ্পড়েই। আর বাকিগুলো ওর গালে বসাবো কী করে আমি? ননসেন্স। বিড়বিড় ছেড়ে ততক্ষণে নিজের ঘরে ঢুকলো রৌদ্র। মেঘার উত্তরে শুভ্র বলল একই ভার গলায়, এখনও তো খিদে পেয়েছে, এখন খাবি? টুকটুকি সার্ভ করতে বললাম তো তোকে। দাঁড়িয়ে আছিস কেন? চটপট সার্ভ করে দে, আমি ফ্রেশ হয়ে আসছি। সাফা ভ্যাংচাল, চাকর পেয়েছ? আমি পারবো না এসব কিছু করতে, আম্মুকে ডাকছি। চাকর পাইনি, চাকরানি পেয়েছি। তোকে দেখেছিস কত সম্মান, চারানি বলেছি তোকে। এবার চাকরানি মহাশয় দয়া করে খাবারগুলো বেড়ে দিন, আমি ফ্রেশ হয়ে আসছি, একসাথে খাবো। তেতে উঠলো সাফা, ভাইয়া বল বনু। শুভ্রের ধীর শান্ত উত্তর রাখতে গিয়েও গোলে জল হয়ে গেল মেয়েটা। ভাইয়ার ভীষণ আদুরে সে। আদুরে হয়ে বলে গদগদ হয়ে, যাও তো ফ্রেশ হয়ে নাও। শুভ্র মুচকি হেসে উপরে উঠল। খানিক বাদে ফ্রেশ হয়ে নিচে নামলো। টেবিলে বসে পড়েছে ছেলে মেয়েরা। আদ্র, শুভ্র, সাফা, মেঘা। সিরা তো বাদশাইনি যোগ দিতে। রামেশাকে সায়না কবিরের কোলে দিয়ে যোগ দিয়েছে ওদের সাথে। আহিয়ান ফেরেনি এখনও। আড্ডা জমিয়ে খাওয়া দাওয়ার পাট চুকালো ওরা। রোজকে ডাকলো না, জড়ালো না নিজেদের সাথে। কারণটা অবশ্য মেঘা। রাতে ছেলেমেয়েরা খাবার খায়নি কেউ, রান্নার প্রয়োজন হয়নি রাতে। অনেকক্ষণ ঘুম আসে না মাঝে মাঝে মেঘার। ভীষণ অস্থির লাগে এমতাবস্থায়। আজও ঘুম আসছে না একটু। অনেকক্ষণ শুয়ে থেকে নীরবে সিলিংয়ের দিকে তাকিয়েছিল মেয়েটা। শুয়ে থাকতেও ভালো লাগছে না আর। বিরক্তিতে উঠে বসলো মেঘা। দম বন্ধ লাগছে ঘরের চার দেয়ালের মাঝে। বেড সাইডে টেবিলের ড্রয়ার থেকে কিছু একটা বের করে বুকের সাথে চেপে ধরে ধীর পায়ে দরজার দিকে এগোলো মেঘা। সপ্তপর্ণের শব্দহীন দরজা খুলে বেরিয়ে এলো ঘর থেকে। দোতলা থেকে সোজা উঠলেও ছাদে।
রাত্রি তখন ৩টে পেরিয়েছে। নিস্তব্ধ পুরো বাড়ি, পুরো শহর। সবাই তখন গভীর ঘুমে আর মেঘা গভীর বেদনায়। নিশীথ রাতের নীরবতায় আবছা আলোয় ছাদে উঠল সে। বাঁকা চাঁদ মধ্যে গগনে ঠাঁই করে মৃদু জ্যোৎস্না ছড়াচ্ছে, মাঝে মাঝে লুকাচ্ছে মেঘের আবডালে। শহরের সব আলো নিভে গেছে, বন্ধ হয়েছে ব্যস্ত কোলাহল। চারপাশে পুরো শান্ত। মেঘা পা টিপে টিপে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো, আকাশের পানে মুখ তুলে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর চোখ মেলে তাকালো। আজ গগনে চাঁদের পাশে তারার অস্তিত্ব নেই, একটাও তারা দেখা যাচ্ছে না আজ। মুখখানা এতেই মলিন হলো মেঘার। ছোট্ট বাচ্চার ন্যায় ঠোঁট উঠল মেয়েটা। কিছুক্ষণ তাকিয়ে কসরত করে খুঁজলো দুটো তারা, কিন্তু পেল না। পিছু ফিরে ধীরে ধীরে বসলো ছাদের মেঝেতে। রেলিংয়ে ঠেকিয়ে, পিঠ ঠেকিয়ে, হাঁটু জড়িয়ে নিজেকে গুটিয়ে নিল। বুকের সাথে চেপে ধরা মাঝারি আকারের ফ্রেমটা সামনাসামনি ধরলো এবার। ছাদে জ্বলতে থাকা একটা রূপলি আলোয় পাশাপাশি দুটো ছবি জলজল করে প্রকট হয়ে উঠেছে ফ্রেমে। ছবিটার দিকে তাকিয়ে অভিযোগ করলো মেঘা, আব্বু, আম্মু, আজ আসোনি কেন তোমরা? আমি না তোমাদের সাথে দেখা করতে আসলাম এই রাতে? জানো, আজ আমার ঘুম আসছে না কিছুতে, ভীষণ ছটফট লাগছে। সবাই ঘুমিয়ে গেছে আমি ছাড়া। তোমরাও মেঘের আড়ালে ঘুমিয়ে গেছো? খুঁজলাম তোমাদের, পেলাম না। আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছো? আমি আসতে দেরি করে ফেলেছি আজ। কটা বাজে? 3টে পেরিয়েছে। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো তোমরা? সবাই ঘুমিয়ে পড়েছে আজ, কিন্তু আমার কেন ঘুম আসছে না বলো তো? কেন কষ্ট কষ্ট লাগছে আমার? মেঘা থামে একটু, অনুভব করে ফ্রেমটা ঝাঁপিয়ে ঝাপসা হয়ে এলো ওর নিকট। অস্পষ্ট দেখাচ্ছে ওর আব্বু আম্মুর মুখশ্রী। তার মানে চোখ ভরে এসেছে, পানি জমেছে আঁখি কোটরে। মেঘা তড়িৎ হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল, ঢোক গেলার চেষ্টা করলো। কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। কি অদ্ভুত বুক ভারাক্রান্ত লাগছে কেন। মুখ কুঁচকে শ্বাস টেনে মেঘা বরাবর চোখ ভরে আসছে। নিজেকে সামলে রাখা ভীষণ দায় হয়ে পড়েছে। হাঁপ ছাড়লো মেঘা, আর না পেরে নিজেকে ধরে রাখতে। নিস্তব্ধতা একাকিত্বে গুমড়ে ওঠে মেয়েটা। ঠোঁট ভেঙে বাত ছেড়ে কঠোর ফেটে বেরিয়ে ধারা বয়ে চলে। নিস্তব্ধ যামিনীকে সাক্ষী রেখে আম্মু আব্বুর ছবির ওপর হাত বুলিয়ে অভিযোগ করে আদুরে গলার রাজকন্যাটা, আব্বু জানো, ওই লোকটা আমাকে মেরেছে। হে দেখো, আমার গালে নিজের 5 আঙ্গুলের দাগ বসিয়ে দিয়েছে। তোমরা কখনো মেরেছো আমায়? ফুলের টোকা দিয়েছো আমার শরীরে? ধমকেছো কখনো? ধমকাওনি তো, মারোনি কখনো। কিন্তু ওই লোকটা এই নিয়ে দুবার মেরেছে আমায়, আঘাত করেছে। আমার খুব লেগেছে জানো। তোমরা কেন আমাকে একলা রেখে চলে গেলে আম্মু? কেন গেলে বলো তো? যেখানে গেছো সেখানে আমায় নিয়ে গেলে না কেন? আমার জায়গা হতো না তোমাদের সাথে? তোমরা আমার সাথে থাকলে আজ আমার জীবনটা এমন হতো না, সবটা বদলে যেত। কেউ নেই আমার, কেন আমাকে একলা রেখে চলে গেলে তোমরা? মরা মানুষের নামে অভিযোগ রাখতে নেই। আমি দেব না তোমাদের উপর কোনো অভিযোগ, কোনো দাবি রাখবো না তোমাদের উপর। কিন্তু তোমাদের ছেলে, ওকে ছাড়বো না আমি, ওকে ক্ষমা করবো না কিছুতেই। দেখে নিও, তোমাদের ছেলে পার পাবে না আমার থেকে। আমাকে সম্পূর্ণ একলা করে দেওয়ার জন্য ওকে ছাড়বো না আমি। ওকে খুব মারবো দেখো, ও ছাড় পাবে না আমার থেকে। তোমাদের পর তোমাদের বজ্জাত ছিল আমাকে একলা রেখে চলে গেছে। দাদু বোনের কথা তো বাদই দিলাম, তোমাদের ওপর আর দাদু বোনের ওপর একটুও রাগ নেই আমার। আমি কিন্তু তোমাদের ছেলের ওপর খুব রেগে আছি। ওকে আমি কাছে পেলে ছাড়বো না বলে রাখলাম। আমাকে পুরোপুরি নিঃসঙ্গ করার জন্য শাস্তি পেতে হবে ওকে। মেঘা ফুপিয়ে ওঠে, হেঁচকি তোলে, মাথাটা পিছনের দিকে হেরিয়ে দেয়, ওপর পানে মুখ তুলে যায়। শিরশির করে বাতাস বইছে, গরমেও শরীরে কাটা দিচ্ছে মেঘার। বুকখানা মুচড়ে উঠছে আব্বু আম্মুর কথা খেয়ালে আসতেই, যাদের মুখশ্রী ওর ক্ষীণ স্মৃতিতে বিলীন প্রায়। এই ছবিটা দেখে দেখে আব্বু আম্মুকে স্মরণ করে মেঘা। একলা রাতে তারা ভরা আকাশের পানে খুঁজে বেড়ায় দুটো শুকতারা। ছোটবেলায় দাদুমণি সান্ত্বনা দিত ওই তারা দুটোকে দেখিয়ে। ও দুটো নাকি মেঘার বাবা মা। পাশাপাশি অবস্থানে সে দূরাকাশ থেকে মেঘাকে চোখ ভরে দেখেন তারা। মেঘাকে এটাকে আশ্রয় করে নিয়ে রেখেছে। নিজের মনকে মানাতে খুব কষ্ট করে হলেও দুটো তারার সাথে এসে নালিশ জুড়ে বসে।
আজ কষ্ট হচ্ছে। অজ্ঞাত ভারে বুক জ্বালা করছে তার। আকাশপানে মুখ তুলে চোখ বুজে নেয় মেঘা। কান্না গিলে বিড়বিড় করে ফুঁসে ওঠে, আই হেট হিম। আই ডিপলি হেট রুডভিক কবির রুদ্র। নেভার উইল আই ফরগিভ হিম। নেভার। আই হেট ইউ রুডভিক কবির রুদ্র। পূর্ব দিগন্ত সূর্যরাঙা হয়ে উঠেছে। অরুণ আলোয় রাঙা প্রভাতের সূচনা। নতুন একখানা সকাল। ভোরের কাঁচা মিঠে রোদ পড়েছে সবে ধরণীতে। আকাশ চিরে উদিত হয়েছে দিবাকর। পাখির কিচিরমিচির ডাকে মুখরিত গগন। এই এত সকালে সূর্য উদিত হলেও প্রখরতা কম নয় মোটেও। উদিত হওয়া থেকেই তপ্ত তেজ ঝেড়ে দিচ্ছে সূর্যি মামা। হবে সবে সকাল 7টার কাছাকাছি। খোলা ছাদে এখনো রেলিংয়ে পিঠ ঠেকিয়ে বসে আছে ঘুমন্ত রমণী। ঘুমের ভারে ডান দিকে হেলে পড়েছে অঙ্কনা তনু। বাম হাতে অবহেলায় ছেদের মেঝেতে লুটোপুটি খাচ্ছে তার ডান হাতে ধরে রাখা বুকের কাছে চেপে ধরে রাখা ছবির ফ্রেমটা। আব্বু আম্মুর কাছে নালিশ করতে করতে রাত্রির একাধারে কখন চোখ বুজে এসেছে বুঝতেই পারেনি মেঘা। ঘুমে ঢুলে পড়েছে এখানে। এখন সে বিভোর ঘুমে। লম্বা বিরুনিকে পেঁচিয়ে পড়ে আছে ছাদের মেঝেতে। বেরুনি থেকে ছুটে আসা ছোট ছোট অলকগুচ্ছ মুখে লুটোচ্ছে। প্রভাতের বদন চুনমন করছে ক্ষুদ্র ক্ষুদ্র অলকাবলি। ফর্সা ধপধপে মুখমণ্ডলে কালো কালো নিমিত্ত কেশরাশি মৃদুমন্দ হাওয়ায় উড়ে উড়ে জায়গায় জুড়ে নিচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটে মাঝে মাঝে নড়ে চড়ে উঠছে রমণী। তবে ঘুম ভাঙছে না তার। ব্যবসা গরমের ঘেমে আছে রমণীর দেহ। গ্রীবা তেলতেলে হয়ে আছে ঘামে। তবুও ঘুম ছুটতে নারাজ একবিংশী। ঘুম পাচ্ছে তার ভীষণ। আরাম না পেলেও শান্ত হয়ে ঘুমোচ্ছে সে। এমতাকালে ছাদে আগমন হয় এবারের বেপরোয়া ছেলের। সকাল সকাল ঘুম ছুটিয়ে সিগারেট ফুঁকতে এসেছে সে। দরজা থেকেই সিগারেটের ধরিয়ে ঠোঁটে চেপে রেখেছে। ফুঁকতে ফুঁকতে ছাদে অগ্রসর হয়ে রেলিং ঘেঁষে দাঁড়ানো কোনো দিকে না তাকিয়ে। অর্ধ সিগারেট শেষ করে সেটাকে করতলে উড়াচ্ছিল ন্যায় পৃষ্ঠ করলো। উচ্ছিষ্টের ন্যায় পৃষ্ঠ করলো। অপর একটা সিগারেট জ্বালালো সে। সেটা ঠোঁটে চেপে ধরার আগেই বাঁদিকে দৃষ্টি পড়ল আকস্মিক। অবিলম্বে দৃষ্টিজোড়া শুকনো হয়ে আসলো। কপালে পড়ল 3 স্তরের ভাঁজ। সিগারেটটা আর ঠোঁটে বসালো না। চোখ শুরু করে তাকিয়ে সেটাকে ছুঁড়ে ফেলল রৌদ্র। কিছুটা অবাকই হলো সে। সন্দেহ কাটাতে পা চালালো দৃষ্টি বরাবর। এই মেয়ে এখানে কি করে? সামনে দাঁড়ানো রৌদ্র। প্রখর তপনে রোশনি তীর্যকভাবে এসে পড়েছে মেঘার মুখের ওপর, যার দরুন রমণীর মুখ কুঁচকে এসেছে বিরক্তিতে। রৌদ্র আরও বেশি কুঁচকে ফেলল কপাল। মেয়েটাকে পুরোপুরি পরখ করলো বিড়বিড় করে নিজের মাঝে। এই মেয়ে কি এখানেই ঘুমিয়েছিল নাকি? ঝুঁকে বসলো রৌদ্র। শ্বাস ফেলল কপাল কুঁচকে। খুব কাছে আসলো মেঘার। মুখ মণ্ডলে আছড়ে পড়া চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। ক্ষীণ বাতাসের ঝাপটায় নড়ে উঠল মেয়েটা। বোধহয় স্বস্তি পেল একটু। ঘুমের মাঝে ওষ্ঠপটে হাসির রেখা মিলল। রৌদ্র তীক্ষ্ণ চোখে দেখল তা। আজব তো, এই মেয়েটা ঘরে না গিয়ে এখানে কি করছে? ঘুমোচ্ছে কেন এভাবে? ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো রৌদ্র। ভাবলো একটাবার ডাকবে। কণ্ঠ খুলতে গিয়ে থেমে গেল। ডাকলো না আর, বরং গাঢ় দৃষ্টিতে তাকালো মেঘার হাতের দিকে। প্রখর করলো দৃষ্টিজোড়া। প্রখর নেত্রে সুযোগ পেয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঘুমন্ত মেয়েটাকে। মেয়েটা ঘেমে গেছে। ঘামে চিকচিক করছে সুশ্রী। গলা বেয়ে গড়িয়ে পড়ছে ঘাম। একে একে মেয়েটাকে সরু চোখে পরখ করতে করতে রৌদ্রের দৃষ্টি থমকালো মেয়েটার গলার নিকট। ধবধবে গ্রীবায় চিকচিক করছে সোনালি একখানা চেইন। এঁকে বেঁকে গেছে ঘামের সাথে। গলার ভাঁজে চিপকে স্বর্ণকোমল চৌলুস ছড়াচ্ছে। রৌদ্রের মোটেও পছন্দ হলো না এটাকে। ওর আগে এই চেইনটা দখলদারি ফলিয়েছে এই মেয়ের গলায়। এটা মানতে বড্ড বাঁধল রৌদ্রের। চোখ মুখ শক্ত করে ধরল সে। আপাতত ছাড় দিল। আরও আরও খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। মেয়েটার নাকের ডগায় একখানা ছোট্ট তিল। ওষ্ঠ খানিক উচালো। আনমনে হেসে রৌদ্র। আবারও দৃষ্টি আটকায় মেয়েটার ডান ভ্রুর নিকট। ভ্রু ঠিক কোণে এখনও কাটা দাগ। অক্ষিপটে সেখানটায় লোমহীন। কি হয়েছিল এখানে? কাটলো কি করে? জানা নেই রৌদ্রের। রৌদ্র সেদিক থেকে দৃষ্টি সরালো। এদিকে সূর্যের রশ্মিতে বিরক্ত মেঘা। ঘুমে প্রচণ্ড ব্যাঘাত ঘটছে তার। মুখ কোঁচকে ফেলল সে। তবে চোখের পাতা আগলা করতে পারল না ঘুমের ভারে। রৌদ্র পরখ করল ওকে।
চোখ তুলে চাইল দিবাকর পানে। এটা তাকে ডিস্টার্ব করছে কেন এই মেয়েকে? এটা এত ডিস্টার্ব করছে কেন এই মেয়েকে? দেখছে না এই মেয়েটা ঘুমোচ্ছে? প্রচণ্ড রাগলো রৌদ্র। তবে যার উপর রাগলো সে হাতের নাগালের বাইরে। প্রায় 15 কোটি কিলোমিটার দূরত্বে তার অবস্থান। ধরাছোঁয়ার বাইরে হয়ে বেশ মজা নিচ্ছে সূর্য। রোজও মেঘার দিকে দৃষ্টি ফিরিয়ে হিসিয়ে বলল, ও সাহস কম নয় সানি। আমি তোকে জ্বালানোর আগেই ও জ্বালাচ্ছে তোকে। আই ফিল জেলাস অফ হিম, বাট উই আর সেম সেম। হি ইজ সান, আই অ্যাম ব্লেসিং সান, অ্যান্ড ইউ আর মাই সানি, অনলি মাইন। আজও সুযোগ লুফে নিয়ে তোকে নিজের প্রখরতায় জ্বালাচ্ছে, কালে আমি চালাবো। আর সারা জীবন আমিই জ্বালাবো তোকে, খুব করে জ্বালাবো, পোড়াবো তোকে। গেট রেডি টু বার্ন মাই মি সানি। কথা শেষ করে মেঘার ওপর আরও একবার ফু দিল। উঠে দাঁড়ালো রোজো। ছুতে গিয়েও ছুঁয়ে দেখা হলো না। বিরক্ত লাগলো খানিক। এই সূর্যকে সে সহ্য করতে পারলো না। মেঘার ওপর ওর দহন ফেলতে দেবে না, ঘুমে ব্যাঘাত ঘটাতে দেবে না। দাঁত চিরমির করে সূর্যের রশ্মি বরাবর ঢাল হয়ে মেঘাকে আড়াল করে দাঁড়ালো রুদ্র। নিজের সুঠাম দেহের ছায়ায় ঢেকে ফেললো মেঘাকে। এই মেয়ে এখানে কেন ঘুমোচ্ছে সেটাই তো বুঝলো না এখনো। বুকের হাত গুটিয়ে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল রুদ্র। একবিংশ দৃষ্টির চেয়ে রইল ঘুমন্ত মেঘার মুখপানে। শীতল ছায়া পেয়ে আরামে নড়েচড়ে উঠল মেয়েটা। ফের ঢুকল ঘুমের গহীনে। রোজও চেয়েই রইল কেবল। সূর্যের প্রখর তীব্রতা নিজের পিঠে বহন করে আবডালে লুকিয়ে রাখল এই ঘুমন্ত পরিটার অনুষ্চকায়া। ঘড়ির কাঁটায় টিকটিক করে পার করলো কিছুটা সময়। রোজকার রুটিন মাফিক ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে মেঘার। তার উপর এখানে গরম, গা ম্যাচ করছে মেঘার, নড়েচড়ে বাড়ছে ঘুমের মাঝে। ভার্সিটি আছে, তপ্ত গরমে চরম বিরক্ত হলো মেঘা। রোজকার মতো আরামে ঘুম হলো না। বিরক্ত সমেত পিটপিট করে চোখ খুললো মেয়েটা। গাড় মোড়া হাই তুলে ঝাপসা চোখে খোলা ছাদের আশপাশে অবলোকন হতেই বিহত হয়ে আসলো অক্ষিযুগল। সহসা ছ্যাদ করে উঠল মেয়েটা। এলানো শরীরটা নিয়ে ধরফড়িয়ে উঠে বসলো। ছাদ জুড়ে তপ্ত রোদ্দুরে ছড়াছড়ি। তবে মেঘা নিজেকে ছায়া আবিষ্কার করলো। হাতের ফ্রেমটা আরও বেশি চেপে ধরে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো মেঘা। বিড়বিড় করলো, শিট, এখানেই ঘুমিয়ে পড়েছিলাম আমি। বিচলিত হলো মেঘা। ছটফট করে ডান পাশে তাকাতেই ভরকালো আকস্মিক। বুকে হাত গুটিয়ে এবেলায় টান টান হয়ে শক্ত চোয়ালে দাঁড়িয়ে আছে রৌদ্র। মেঘার সদ্য ঘুম থেকে ছোটা চক্ষুদয় ছলকে ওঠে। সবটা বুঝতে পারে না, কালকে যে কখন ঘুমিয়ে পড়েছিল তাই ঠাউর করতে পারল না মেয়েটা। তার উপর হুট করে রৌদ্রকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। সন্দিগ্ধ হয়ে এদিক ওদিক তাকালো, চোখ ডোলে। রৌদ্রের ভাবমূর্তির পরিবর্তন নেই। সটান দাঁড়িয়ে আছে সে, সুচালো দৃষ্টি একস্থির মেঘার উপর। মেঘা শুল্ক ঢুক গিলে কপালের ঘাম মুছল। কিছুটা মুহূর্ত অস্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রৌদ্রের দিকে। এই লোক এখানে কি করে? এখন কখন আসলো? আর মেঘাকেই বা এভাবে দেখছে কেন? রৌদ্রের তামাটে চেহারার ঘাম বিন্দু বিন্দু। সূর্যটা ঠিক মাথা বরাবর পেছন দিকে। মস্তিষ্ক সম্পূর্ণ সজাগ হওয়া মাত্রই মেঘা মুখ কুঁচকে ফেলে। বিদ্রুপে চোখ ফিরিয়ে নিয়ে হাত মুচো করে দপদপ পা ফেলে ছাদের দরজার দিকে। রৌদ্রকে পাশ কাটাতে গেলেই গোটানো হাতে নামিয়ে খাড় বাঁকিয়ে অদ্ভুত স্বরে ডেকে ওঠে, হেই সানি, গুড মর্নিং। থমকালো মেঘা। একটুখানি চোখ পাকিয়ে পেছন ফিরে তাকালো। রৌদ্রের ফিচে হাসির রেখা বাড়ল এতেই। মুখ ঝামটালো মেঘা। বলল রৌদ্রের বাঁকা স্বরে, ঘুমানোর জন্য ঘরে জায়গা ছিল না? এখানে ঘুমাচ্ছিলি কেন? ঘর কম পড়ে গেছে কবির মেনশনে? তোর ঘুমের জন্য একটা ঘর খুঁজে পাসনি এ বাড়িতে? আমার ঘরে আসলেই পারতি। বুকে নিয়ে খুব যত্নে ঘুম পাড়াতাম তোকে। কেমন হয়েছে পর্বটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।